বিয়ে হয়েছে 7 বছর হলো। খুব সুন্দর সুখের একটা সংসার। 5 বছরের একটা ফুটফুটে মেয়ে আছে। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল দিন। 7 বছর বিবাহিত জীবন হলেও আমার স্বামীর কোনো চাকরি ছিল না। আমার শ্বশুর মশাই একজন কৃষক। তার অনেক জমি থাকার কারণে সে জমিতে ফসল ফলিয়ে সংসার চালাতো। 1 বছর হয়েছে আমার স্বামী একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। শুরু হয়েছে আমার মনের ভিতর অহংকার, জেদ এবং মায়ের কুপরামর্শের পা বাড়ানো। আমার মাকে ফোন দিলে আমার মা বলে, এখন তো চাকরি হয়েছে, জামাইকে বলে আলাদা খাস, এখনও কেন তুই শ্বশুর শাশুড়ির সেবা করবি? মায়ের কথা শুনে আমিও মায়ের পরামর্শ মতোই চলতে থাকি। হঠাৎ একদিন আমার স্বামী অফিসে যাওয়ার জন্য বের হয়। আমি তাকে বলি, এই শুনছো, এখন তো তোমার চাকরি হয়েছে, চলো না আমরা আলাদা করে খাই। আমার স্বামী বেশ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। আমাকে বলল, এসব তুমি কি বলছো? এই বৃদ্ধ বয়সে আমি আমার মা বাবাকে ছেড়ে আলাদা খাবো? আর তাছাড়া তুমি কি ভুলে গেছো, 7 বছর যখন চাকরি ছিল না, আমার বাচ্চার সমস্ত দায়ভার আমার বাবা বহন করতো। আর চাকরি হয়েছে বলে তুমি আমাকে আলাদা হতে বলছো? আমি বললাম, দেখো, এসব কিছু জানি না। তুমি যদি আলাদা করে না খাও, আমি তোমার সংসার করতে পারবো না। আমার স্বামী রাগ দেখিয়ে অফিসে চলে গেল। আমি কান্না কণ্ঠে আমার মাকে ফোন দিলাম। মা বলল, চুপচাপ বসে থাক, কোনো কাজ করবি না, রান্না করবি না, নিজের জেদ থেকে এক পাও সরাবি না। আমিও মায়ের কথা মতো তাই করলাম। স্বামী অফিস থেকে এসে দেখলো যেভাবে বসেছিলাম ঠিক সেভাবেই বসে আছি। আমাকে বলল, খাবার দাও। আমি ফ্রেশ হতে গেলাম। আমি বললাম, পারবো না, আমি রান্না করিনি। বললো, কেন রান্না করোনি? আমার মা বাবা কি খেয়েছে? বললাম, জানি না। বলছে, তুমি রান্না করোনি কেন? আমি বললাম, সকালে বলেছি আমি আলাদা না হলে থাকবো না। আমার স্বামী একটা আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি কান্না করতে করতে মাকে ফোন দিলাম। মা আর ছোট বোন কিছুক্ষণের মধ্যেই আমার স্বামীর বাড়ি হাজির হলো। ছোট বোন এসেই আমার স্বামীর কলার ধরে বলল, আপনার এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দিয়েছেন? আমার মা বলল, অনেক হয়েছে, আমার মেয়েকে আমি আর মার খাইতে দিতে পারবো না। আমার স্বামী বলল, আপনি এসব কি বলছেন? আমি কখন আপনার মেয়ের গায়ে হাত তুলি? আজকে প্রথম তার গালে একটা থাপ্পড় দিয়েছি। আর কেন দিয়েছি জিজ্ঞাসা করেন। আমার মা বলল, অত কিছু শোনার দরকার নেই, আমার মেয়েকে সাথে নিয়ে গেলাম, 1 মাস পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমার মা হাত জোর করলো, বললো, দেখে, আপনি আর আমি এর মধ্যে নাই বা ঢুকি, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তাদের হাতেই ছেড়ে দিই। আমার মায়ের হাত এক ঝটকায় ফেলে দিল। বলল, থাক, আপনাকে আর ন্যাকামো করতে হবে না, যত নষ্টের গোড়ায় তো আপনি, আপনাদের জন্য এসব হয়েছে। আমার মা কান্না করতে করতে বলল, দেখ বাবা, মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও তুই বৌমার কথায় রাজি হয়ে যা, তুই আর বৌমা আলাদা করে খা। আমি বললাম, না মা, দরকার হলে আমার বউ চলে যাক, তবুও আমি তোমাদের এই বয়সে একা ছেড়ে দেব না। তারপরে আমার বউ চলে গেল। 1 মাস পরে আমার হাতে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, তার সাথে একটা চিঠি লেখা ছিল। ডিভোর্স লেটারে সই করে আমার মহারানার যে 3 লক্ষ টাকা সেটা পাঠিয়ে দেবে। এটা হাতে পাওয়ার পর আমার স্বামী দৌড়াতে দৌড়াতে আমার বাবার বাড়ি যায়। আমার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। আমি ঘর থেকে বের হয়ে বললাম, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? চিঠি পাওনি? তারপরে বলল, দেখো, তুমি আমার মেয়েটার মুখের দিকে হলেও তুমি এত বড় কথা মুখে এনো না, আমার মেয়েটাকে তুমি এত বড় শাস্তি দিও না। আমি বললাম, আমি কোনো কথাই শুনতে চাই না, ডিভোর্স লেটারে সই করে আমার দেনমোহরের টাকা তুমি বুঝিয়ে দিও। তারপরে আমার স্বামী বাড়ি গিয়ে আমাকে টাকা পাঠিয়ে দেয় এবং ডিভোর্স লেটারে সই করে দেয়। 6 মাস পরে আমি আমার মাকে বললাম, মা, বাবাকে বাজার থেকে একটু মাংস আনতে বলো তো, আমার মেয়েটা মাংস দিয়ে ভাত খেতে চেয়েছে। আমার মা বলল, একেতে বাবার ঘাড়ের উপর বসে খাচ্ছিস, তার উপরে এটা আনো সেটা আনো, তুই বুঝিস না তোর বাবার রোজগার কতটুকু? একেতে বসে বাবার অন্ন ধ্বংস করছে, তার উপরে একের পর এক বায়না। আমার চোখে পানি টলমল করছে। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবছি,
এটা কি আমার সেই মা, যে মা আজ থেকে 6 মাস আগে আমাকে এখানে নিয়ে এসেছিল? তারপরে আমার ভাইয়ের কাছে গেলাম, ভাইকে বললাম, ভাই তুই আমাকে 1000 টাকা ধার দিতে পারবি? আমি পরে তোকে টাকা দিয়ে দেব, আমার মেয়েটার স্কুল ব্যাগ ছিঁড়ে গেছে। তখনই ভাবি উঠে বলল, তোমার ভাই কোনো টাকা দিতে পারবে না, বাবার অন্ন ধ্বংস করছে, এখন আবার লেগেছো ভাইটার পেছনে। তোমার ভাইয়ের বউ বাচ্চা আছে, যে টাকা ইনকাম করে তাদের পেছনে খরচ করতে হয়। আমি ঘরের দরজা বন্ধ করে কান্না শুরু করে দিলাম। বেশ কয়েক ঘন্টা পরে দেখছি বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে। ঘর থেকে বের হলাম, হয়ে দেখলাম আমার মেয়েটার গালে আমার ভাবি একটা থাপ্পড় দিয়েছে। আমার বাবা মা ভাই সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি ওকে মারলে কেন ভাবি? ও বলল, আমার বিয়ের একটা শখের আয়না ছিল, তোমার মেয়ে সেটা ভেঙে দিয়েছে। অপায়া অলক্ষী মেয়ে কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসেছে, এর জ্বালায় আর বাঁচি না। তখন আমার মা বলল, তোর জন্য কি আমাকে মরতে হবে? তুই মরতে পারিস না? তুই চলে যেতে পারিস না? বাবার মেয়ে বাবার কাছে যেতে পারিস না? তখন আমাকে অনেক অসহায় মনে হচ্ছিল। আমার মেয়েটার জন্য আমার বুকের ভিতর ফেটে যাচ্ছিল। তাহলে কি আমি নিজে হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম? তারপরে আমার বোনের বিয়ে ঠিক হলো। আমার বোনের বিয়ে ধুমধাম করে হলো। আমার বোন বিয়ের পর বেড়াতে এসেছে প্রথমবার। আজকে এসে কালকেই চলে যাবে। আমি বোনকে বললাম, এই বোন, তোর তো বাড়িতে শাশুড়ি আছে, তাহলে তো আর 2 দিন থেকে যা। আমার বোন বলল, কেন? আমার বাড়িতে কোনো হয় কাজ নাই? আমার স্বামী বাইরে কাজ করতে যায়, আমাকে রান্না বান্না করে দিতে হয়। আমি বললাম, কেন? তোর শাশুড়ি কি কোনো কাজ করে না? তোর শাশুড়ি 2 দিন রান্না করে দিবে। তখন আমার বোন উত্তরে বলল, ও যদি রান্না করে তাহলে ছেলের বিয়ে দিয়েছে কেন? আর তাছাড়া আমি আমার শাশুড়িকে দিয়ে কোনো কাজ করাই না। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার যখন সংসার ছিল তখন আমার বোন কতই না কথা শিখাই দিত আমাকে, এটা করবি না, সেটা করবি না। আর আজ এই বোন এটা কি বলছে? আর আমার মা আমার বোনের প্রশ্রয় দিচ্ছে, বুড়ি ভালো করে থাকিস, শ্বশুর শাশুড়ি সেবা নিস, তাদের মন মতো চলিস। তাহলে কি আমি তাদের কথা শুনে আমার নিজের জীবনটা শেষ করে দিলাম? আজ আমি বুঝতে পারছি একটা মেয়ের জীবনে স্বামীর ভূমিকা কত বড়। তারপরে একদিন আমি বললাম, মা আমার কিছু টাকা লাগবে, আমার জামা কাপড় অনেক পুরানো হয়ে গেছে, বাড়িতে পরার কোনো জামা নেই। আমার মা বলল, একটা জামা কতদিন পরিস তুই? তোর জন্য কি আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো না? আজকে এটা নেই, কালকে এটা নেই, কোনো কাজ দেখতে পাস না, কাজ করবি। তারপরে ভাবলাম, এত অবহেলিত জীবন না, এবারে কি মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না, মেয়েটাকে কোনো শখের খাবার খাওয়াতে পারি না, কোনো খেলনা কিনে দিতে পারি না। তাই ভাবলাম এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। আমাদের বাড়ি যেহেতু নদীর পাশে ছিল, বাড়িটা পাশে একটা বড় ব্রিজ ছিল, বড় নদী ছিল। ভাবলাম ব্রিজ থেকে লাফ দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলি, এই মুখ আর কাউকে দেখাবো না। যে পাপ আমি করেছি সেই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। ব্রিজ থেকে লাফ দিতে যাব, দেখছি আমার কাঁধে কেউ একজন হাত রেখেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম এটা কেউ নয়, আমার ডিভোর্সি স্বামী। সে আমাকে বলল, কি হয়েছে, তুমি এখানে কেন? আমাদের মেয়ের কিছু হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি কান্না করতে করতে বললাম, আমাদের মেয়ের আর কি হবে বলো? মেয়ের জীবনটা আমি নিজে হাতে শেষ করে দিয়েছি। তোমার সাথে বেইমানি করেছি, তোমার মা বাবার সাথে নাফরমানি করেছি, এর ফল আমি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুমি পারলে আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া তার কোনো অস্তিত্বই টেকে না, একটা সন্তানের জীবনে বাবা ছাড়া আদরের হাত আর কেউ বাড়ায় না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলে চলে যাচ্ছিল, তখন আমার স্বামী ডেকে বলল, এই পাগলি, তুমি কোথায় যাবে? আমি কি মরে গেছি? আমি জানতাম তুমি আজ না হলে কাল আমার কাছে ঠিকই আসবে। তো আপুরা, যারা আপনারা ডিভোর্স নেওয়ার জন্য ভাবেন ডিভোর্স একটা মেয়ের জীবনে সকল সমাধান, তো তাদের উদ্দেশ্যে বলি, একটা মেয়ের জীবনে কখনোই কেউ আপন হতে পারে না বিয়ের পরে একটা স্বামী ছাড়া।
একটা স্বামী যে আপনার জীবনে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, হয়তো সেটা আপনি উপলব্ধি করতে পারেন না। একটা সন্তান জন্মের পরে কখনোই তাকে বাবা মার কাছ থেকে আলাদা করার চিন্তা করবেন না। আপনার সন্তানের ভবিষ্যৎ কখনোই নষ্ট করবেন না। একটা স্বামী কাছে একটা বউ কখনো বোঝা হতে পারে না। আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝবেন, বাইরের কারোর সাথে যখন ঝগড়া হয় আমরা 1 মাস 2 মাস 3 মাস বছরে চলে যায়, তাদের সাথে কথা না বলেও আমাদের দিন পার হয়ে যায়। কিন্তু এই যে স্বামী নামক যে জিনিসটা, আপনি কি পারবেন তার সাথে 2 বেলা কথা না বলে কাটিয়ে দিতে? অনেকের ক্ষেত্রে হয় যে সংসারটাকে আর টেনে নিয়ে যাওয়া সম্ভবই হয় না, কোনো কারণে, অনেক বড় ধরনের সমস্যার কারণে ডিভোর্স হয়। তাদের বিষয় আলাদা, কিন্তু আমরা টুকটাক বিষয়ে যে ভাবনা ভাবি হয়তো ডিভোর্স দিলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, এর থেকে ভালো একটা জীবন পাবো। আসলে কিন্তু তা না বন্ধুরা। এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটা আমার জীবনের সত্য একটা ঘটনা, যেটা ঘটেছিল আমার চাচাতো বোনের সাথে। এই ঘটনাটি ঘটেছে তার জীবনের বাস্তব ঘটনা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বলছি বন্ধুরা, আপনারা কেউ ডিভোর্স কথা মাথায় আনবেন না। এই শব্দটা ছোট হলেও এটা অনেক ভয়ঙ্কর, যেটা আপনার জীবনকে অনায়াসেই নষ্ট করে দিতে পারে। তার জন্য বলছি বন্ধুরা, আপনারা কখনোই কোনো জীবনের সমাধান হিসাবে ডিভোর্সকে বেছে নেবেন না। ডিভোর্স একটা মেয়েকে কষ্ট ছাড়া কখনোই সুখ দিতে পারে না। সমাজের কাছে এটা একটা নষ্ট মেয়ে হিসাবে আর কিছুই হয় না। বাবার বাড়ি অনেক সময় পর হয়ে যায়। আপনি বাবার বাড়িতে মেহমান। ডিভোর্সের পর কখনো মেয়েরা বাবার বাড়িতে ভালো চোখে দেখে না। তার জন্য আপনাদের সবাইকে স্বামীর বাড়িতেই সুখে থাকার চেষ্টা করা উচিত। আমরা সারাদিন মেয়েরা কাজ করার পরে যখন স্বামীর বাড়িতে রাত্রে শুই, তখন যে শোয়ার মধ্যে কতটা মজা আর কতটা আনন্দ, যেটা অন্য কোনো জায়গায় ফিল করা যায় না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আরও যদি এরকম জীবনের সত্য সত্য ঘটনা আপনাদের জানতে আগ্রহী হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে জীবনের সত্য ঘটনা তুলে ধরবো ইনশাল্লাহ। আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারিনি, আপনাদের সাথে একটা সত্য ঘটনা তুলে ধরেছি। এখন একটু আপনাদের সাথে কথা বলি। এটা হচ্ছে আমার মেয়ের 1.5 বছরের খাবার। আমার মেয়ে এই খাবারটা খেতে খুব বেশি ভালোবাসে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে কি কি সবজি এবং রান্নার প্রসেসিংটা কিভাবে করেছি। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন। এটা যেরকম পুষ্টিগুণ সম্মত, তেমনি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। এখানে কোনো তেল মশলা ব্যবহার করা হয়নি। বাচ্চারা এটা খুব সহজে অনায়াসে খেতে পারবে। আপনারা 1 থেকে 5 বছর বাচ্চাকে এইভাবে খাবার রান্না করে খাওয়াতে পারবেন। এতে বাচ্চার খুব তাড়াতাড়ি ওয়েট বৃদ্ধি করে, মানসিক বুদ্ধি করতে সহায়তা করে। আমার বাচ্চাকে এটা সপ্তাহে আমি 4 দিন খাওয়ানোর চেষ্টা করি, কারণ এইটা খেতে আমার বাচ্চা খুব বেশি ভালোবাসে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।